ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থট বলতে কী বোঝায় বলো তো? যে ভূগোলের চিন্তার বিকাশ, মানে ভূগোলের এই চিন্তার ধারাটা ঠিক কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তার যে ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, সেই যে ট্রেন্ডটা, সেটাই আমরা সাধারণত জিওগ্রাফিক্যাল থটের মধ্যে পড়ে থাকি। তো আমি আজকের ইন্ট্রোডাকশন ভিডিওতে তোমাদেরকে জিওগ্রাফিক্যাল থট কীভাবে পড়তে হয় সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আমি টোটাল একটা জিওগ্রাফিক্যাল থটের একটা সিরিজ আপলোড করার চেষ্টা করব, যার মধ্যে থটের প্রত্যেকটা টপিকই কভার আপ করতে চেষ্টা করব। তো আশা করি কভার করতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ঠিক কীভাবে এই থটটা পড়তে পারো, যেটাতে তোমাদের থটটা পড়তে ইন্টারেস্টিং লাগবে। দেখো, থট বলতে আমিও পড়েছি, আমিও জানি যে প্রথম যখন থট পড়তাম খুব মানে কী বলবো, একটা ভালো লাগতো না, খুব বোরিং একটা সাবজেক্ট লাগতো, মনে হতো কিছু যেন মাথায় আসছে না। বাট যখন জিওগ্রাফিক্যাল থট, এই থটের ব্যাপারটাকে তোমরা হিস্ট্রির সঙ্গে রিলেট করতে শিখবে না, যখন লিঙ্ক করতে পারবে, তখন কিন্তু থট খুব ইন্টারেস্টিং লাগবে। ইভেন থট খুব সত্যিই ইন্টারেস্টিং একটা মানে টপিক, জিওগ্রাফির একটা পার্ট হিসাবে থট কিন্তু খুব বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, দেখো এই ভূগোলের চিন্তার ধারাটার বিকাশ কীভাবে হয়েছে সেটাই আমরা সাধারণত থটের মধ্যে পড়ে থাকি। যেমন ধরো একটা মানুষ, মানে হিউম্যান ইভলিউশন যে হয়েছে, আগে মানুষ মানে বনে থাকতো, তারপরে যে তার ডেভেলপমেন্ট, তার যে চেঞ্জেস হয়েছে, আজকে যে মডার্ন মানুষ হয়েছে, যেমন একটা মানুষের এভলিউশন হয়েছে, তেমনই মানুষের চিন্তার ধারারও একটা এভলিউশন হয়েছে। মানুষ আগে যে চিন্তা করতো তার থেকে এখন আরও মডার্ন চিন্তা করছে, তারপর আরও বেশি টেকনোলজিক্যালি বলো, আরও অন্যান্য কনসেপচুয়ালি বলো, বা কোনো টেকনিক বা কোনো মডেল সেরকম যেমন ডেভেলপ হচ্ছে, তার যে চিন্তার ধারাটা চেঞ্জেস হচ্ছে, তেমন জিওগ্রাফিতেও প্রথমেই তো মানুষ মানে জিওগ্রাফির এই এখনকার যে আমরা থিওরিগুলো পড়ছি বা যে মডেলগুলো পড়ছি, সেগুলো তো প্রথম থেকেই ছিল না। প্রথমে মানুষ মানে প্রিমিটিভভাবে কোনো একটা ছোটো ব্যাপার নিয়ে ভাবতে শিখেছিল, তারপরে ধীরে ধীরে তার কনসেপ্টটার ডেভেলপমেন্ট হয়েছে, তার থিঙ্কিংটার ডেভেলপমেন্ট হয়েছে। তো জিওগ্রাফিক্যাল থটে সেই ধারাটাকেই পড়া হয়, যে কিভাবে এই ডেভেলপমেন্টটা হয়েছে, সেটাকেই সাধারণত জিওগ্রাফিক্যাল থটের মধ্যে পড়া হয়। তো দেখো, জিওগ্রাফির প্রথমে জানো, হোমার, আমরা সবাই জানি, হোমারের কথা শুনেছি। তো হোমার কি বলেছিল জানো তো? হোমার একটা থিঙ্কিং দিয়েছিল যে তখন তো ভূগোল বলে কোনো একটা পার্টিকুলার টপিক ছিল না। মানুষের মনটা হচ্ছে খুব কিউরিয়াস, সে সব কিছু সম্পর্কে জানতে চায়, ভাবতে চায়। তো স্বাভাবিকভাবেই আগেকার যে ফিলোসফাররা আছে, তারাও প্রথমে পৃথিবীটা সম্পর্কে জানতে চাওয়া বা ভাবতে চাওয়া, সেই শুরুয়াত থেকেই তো মানুষের মানে যত মানুষ জানতে চেষ্টা করেছে, তত মানুষ ডেভেলপমেন্ট করেছে, নতুন কিছু আবিষ্কার করেছে। তো সেই জানতে চাওয়া থেকেই যেমন চেঞ্জেস হয়েছে, তো তেমন হোমার কি বলেছিল জানো তো? যে তার মনে হয়েছিল যে পৃথিবীটা দেখে, যে এই পৃথিবীর আকাশটা হয়তো একটা ছাদের মতো, আর যেই এই মাউন্টেনগুলো আছে সেগুলো হচ্ছে একটা পিলার, যেটা এই ছাদটাকে ধরে রেখেছে। ভাবো কেমন একটা বাচ্চাদের মতো থিঙ্কিং। যেমন আমরাও ছোটোবেলায় ভাবতাম যে হয়তো আকাশটা ওখানে গেলে আমি ছুঁয়ে দিতে পারবো, হয়তো আরও দুটো সিঁড়ি লাগালে আমি আকাশটাকে ছুঁয়ে ফেলতে পারবো। ঠিক তেমনই কিন্তু যখন প্রথম ফিলোসফাররা চিন্তা ভাবনা করতে শুরু করেছিল, তাদের চিন্তাভাবনাগুলো ঠিক ততটাই বাচ্চাদের মতো ছিল, এবং তা থেকে পরে ডেভেলপমেন্ট হয়ে হয়ে আজকের এই মডার্ন মানে যে ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি সেটা এসেছে। তো যাই হোক, তো ওরকমই হোমার কিন্তু আরও অন্যান্য অনেক বড় বড় কন্ট্রিবিউশন দিয়েছে। এটা আমি একটা প্রিমিটিভ ব্যাপারটা বললাম, যে যেটা এই ব্যাপারটাতেও তার কন্ট্রিবিউশন আছে। তো আমরা জানি যে এখানে মানে জিওগ্রাফিক্যাল থটের মধ্যে আমরা হোমারকে পড়বো, রিটারকে পড়বো, অ্যানাক্সিমেন্ডারকে পড়বো, অ্যারিস্টটলকে পড়বো, তারপরে মানে অ্যারিস্টটল বলো, স্যাম্পেলের কথা শুনেছি আমরা। তো তারপরে বলো ভিদাল। তো এদের সবার সম্পর্কেই আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। এগুলো আমি কতগুলো ইম্পর্টেন্ট ফিলোসফারদের নাম বলছি, যাতে আরও সবাই ইম্পর্টেন্ট, বাট এরা মেজর ইম্প্যাক্ট ফেলে গেছে। তো এদের সম্পর্কে আমি তোমাদের কাছে আলোচনা করে দেবো। আরেকটা জিনিস, জিওগ্রাফিক্যাল থট পড়ার জন্য তোমরা যে বইটার রেফারেন্স নিতে পারো, সেটা ইংলিশে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমরা মাজিদ হোসেনের এই এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটটা তোমরা পড়তে পারো। আর এর সঙ্গে সঙ্গে তোমরা দীক্ষিতের এই বইটাও রেফারেন্স হিসেবে নিতে পারো। আর যদি বাংলায় পড়তে চাও, তাহলে ভূগোল চিন্তার বিকাশ রামকৃষ্ণ মাইতির একটা বই পাওয়া যায়, সেটা তোমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। তো দেখো, ভূগোলের এই যে চিন্তার ধারাটা, মানে ভূগোল, আমি তো তোমাদেরকে বলছি যে ইন্ট্রোডাকশন মানে ভিডিওতে তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা পরপর একটা সিকোয়েন্স মেনটেন করে পড়লে তোমাদের সুবিধা হবে এবং মনে রাখার সুবিধা হবে। তার জন্য আমি একটা সিকোয়েন্স বানিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো সিকোয়েন্সটা হচ্ছে যে দেখো, জিওগ্রাফিক্যাল থট আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছি যে জিওগ্রাফিক্যাল থট হচ্ছে একটা হিস্ট্রির মতো। হিস্ট্রির যেমন একটা মডার্ন পিরিয়ড হয়, তারপরে মিডিভাল পিরিয়ড হয়, মানে একটা অ্যানিসেন্ট পিরিয়ড হয়, মিডিভাল পিরিয়ড হয়, মডার্ন পিরিয়ড হয়। যেমন হিস্ট্রিকে ভাগ করে পড়লে সেটা আমাদের সুবিধা হয় যে পুরানো যুগে এটা হয়েছিল, এই রাজা ছিল, তারপরে এটা হয়েছিল, তারপরে এখনের যে এই আমাদের এখনের ট্রেন্ডটা। তো আমরা যেমন পুরানো থেকে একটা কী বলবো লিঙ্ক করে করে এলে আমাদের মনে থাকতে সুবিধা হয় এবং ঘটনাগুলোর সঙ্গে রিলেট করতে পারি। তেমনই থট পড়ার সময়তেও তোমরা যদি মানে সেই পুরানো থেকে লিঙ্ক করে করে আসো, তাহলে তোমাদেরও সেটা মানে মনে রাখার সুবিধা হবে। তো জিওগ্রাফিক্যাল থটের টোটাল টাইম পিরিয়ডটাকে 3টে ভাগে ভাগ করে তোমরা পড়তে পারো। প্রথমে অ্যানিশিয়েন্ট পিরিয়ড পড়বে, তারপরে মেডিভাল পিরিয়ড পড়বে, তারপরে মডার্ন পিরিয়ড। এবারে আমি তোমাদেরকে বলি যে অ্যানিশিয়েন্ট পিরিয়ডের মধ্যে তোমরা ঠিক কী কী পড়বে। দেখো, অ্যানিশিয়েন্ট পিরিয়ডের মধ্যে তোমরা পড়বে গ্রিক ফিলোসফারদের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা সম্পর্কে পড়বে, আর রোমান ফিলোসফারদের যে কন্ট্রিবিউশন আছে সেটা সম্পর্কে পড়বে। তো এগুলোকে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এক একটা, যে আমি যে বলছি যে গ্রিক ফিলোসফারদের কন্ট্রিবিউশন, এদেরকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লেখা থাকবে, দেখবে যে গ্রিক স্কুল অফ থট। স্কুল অফ থট বলতে ভয় পাওয়ার কিছু নেই, স্কুল অফ থটটা একই ব্যাপার, একই জিনিস। যে গ্রিক ফিলোসফাররা মানে যা তাদের যে কন্ট্রিবিউশনটা ছিল সেই টাইমে, তো তাদেরকেই বলা হচ্ছে যে গ্রিক স্কুল অফ থট। রোমান ফিলোসফারদের যে কন্ট্রিবিউশন আছে সেই টাইমে, তো তাকে বলা হচ্ছে রোমান স্কুল অফ থট। তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনটাকে একসঙ্গে মার্চ করে মানে বলা হচ্ছে যে স্কুল অফ থট। তো এই দুটো তোমরা পড়বে। আমি তোমাদেরকে, দেখো আমি পরে ভিডিও যেগুলো আপলোড করব তাতে তোমাদেরকে একটা গ্রিক স্কুল অফ থটের একটা টোটাল এন্টায়ার ভিডিও দিয়ে দেবো। তাতে যে সমস্ত ফিলোসফাররা আছে তাদের কন্ট্রিবিউশনগুলো আলোচনা করে দেবো। তারপর রোমান স্কুল অফ থটেরও একটা ভিডিও দেবো। মানে এইভাবে প্রত্যেকটা স্কুল অফ থটেরই ভিডিও দিয়ে তাদের সেখানে যে সমস্ত ফিলোসফাররা আছে তাদের সম্পর্কে আলোচনা করে দেবো। এবারে আসি মেডিভাল পিরিয়ডে। মেডিভাল পিরিয়ডের মধ্যে তোমরা পড়তে পারো, পড়বে আরব স্কুল অফ থট। আর এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা পড়বে, সেটা হচ্ছে যে চাইনিজ আর ইন্ডিয়ানদের কন্ট্রিবিউশনটাও কিন্তু এই মেডিভাল পিরিয়ডের মধ্যেই পড়ে নেবে। এখন আমাদের যেই নেটের সিলেবাস বলো বা অন্যান্য জায়গায় দেখবে এই চাইনিজ এবং ইন্ডিয়ান ফিলোসফারদের কন্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসে, তো স্বাভাবিকভাবে এটা ইনক্লুড করে নেবে এবং এটা পড়ে নেবে। আমি তোমাদেরকে আপলোড করে দেবো ভিডিও, তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো এই ব্যাপারটা। আর তারপরে যেটা পড়তে পারো সেটা হচ্ছে মডার্ন স্কুল অফ থট বা মডার্ন পিরিয়ডে। এবার মডার্ন পিরিয়ডে তোমরা কী কী পড়বে বলো তো? মডার্ন পিরিয়ডে তোমরা পড়বে জার্মান, ফ্রেঞ্চ, ব্রিটিশ, আমেরিকান, এদের কন্ট্রিবিউশন। এগুলো রিসেন্টলি যে কন্ট্রিবিউশনগুলো আছে, রিসেন্ট নয় ঠিক অনেক আগেই, তো এদের যে কন্ট্রিবিউশনগুলো আছে, এদের যে ডেভেলপমেন্ট মানে জিওগ্রাফিক্যাল থটের ডেভেলপমেন্টে এদের যে কন্ট্রিবিউশন, সেগুলো সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে আমি আলোচনা করে দেবো। আরেকটা জিনিস দেখো, আমরা জিওগ্রাফিক্যাল থটে অনেক মডার্ন টার্ম দেখতে পাই, অনেক নতুন নতুন টার্মিনোলজি দেখতে পাই, যেগুলো দেখলে আমাদের মানে প্রথম এক নম্বর তো কথাগুলো বা টার্মগুলো প্রথম শুনছি, তাদের কনসেপ্টগুলো সম্পর্কে প্রথম আইডিয়া আসছে, তো একটা যেন ঘাবড়ে যায়। তো সেই এই যে মডার্ন যে কনসেপ্টগুলো, যেমন ধরো পসিবিলিজম বলো, ডিটারমিনিজম, নোমোথেটিক, ইডিওগ্রাফিক, আরও অন্যান্য অনেক কিছু কনসেপ্ট আছে। হ্যাঁ, তো যে মানে নতুন টার্মগুলো যেগুলো মানে থট রিলেটেডই, তো এই টার্মগুলোর ইনভেন্ট কিন্তু হয়েছে ঠিক মেনলি মডার্ন পিরিয়ডে। আমি সব টার্মই যে মডার্ন পিরিয়ডে হয়েছে তা নয়, ম্যাক্সিমামটাই কিন্তু মডার্ন পিরিয়ডে হয়েছে। টার্ম বলতে সেই থিঙ্কিংটা, সেই থিওরিটা, সেই লজিকটা ঠিক মেডিভাল পিরিয়ডেই কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। বিকাশটা তো ধীরে ধীরেই হয়েছে, তো মেডিভাল বলছি, মডার্ন পিরিয়ডে ডেভেলপমেন্ট হয়েছে। মানে বিভিন্ন ধরনের টার্ম বলো, অন্যান্য যে ব্রাঞ্চেস বলো, এগুলো সব কিন্তু মডার্ন পিরিয়ডেই ডেভেলপমেন্টটা হয়েছে। এবারে তোমাদেরকে তোমরা এরকমভাবে স্কুল অফ থটগুলো প্রত্যেকের সম্পর্কে পড়বে। আমি ভিডিও আপলোড করে দেবো, নিজেরাও কিন্তু বাড়িতে পড়বে। একেবারে তো আমি সব কিছুই মানে বলে দিতে পারি না, নিজেদেরও একটা তোমাদেরকে মানে কী বলবো কিউরিয়াস হতে হবে, জানতে হবে, নিজেরাও বাড়িতে পড়বে। তো তোমাদের তাহলে আরও মানে মনে রাখতে সুবিধা হবে। তো এই স্কুল অফ থটগুলো সম্পর্কে প্রত্যেকের সম্পর্কেই পরপর তোমরা যখন পড়া হয়ে যাবে, তারপরে তোমরা যে যে টপিকগুলো পড়বে সেগুলো হচ্ছে যে, দেখো আমরা যেমন ছোটোবেলায় ভূগোল পড়েছি যখন, তখন ভূগোল বলতে মরফোলজি, যেটা মরফোলজিক্যাল পার্টটা, কেউ মানে বা ইকোনমিক জিও, এই দুটোই মেনলি পড়েছি। তো অনেকের মনে হতে পারে যে ভূগোলের মধ্যে মরফোলজিটাই ভালো, যেন মরফোলজিটাই থাকে, ভূগোল বলতে মরফোলজি। কেউ বলতে পারে যে না, ভূগোল বলতে পপুলেশন, জিওগ্রাফির মধ্যে পপুলেশনটাই থাকা উচিত, পপুলেশন সম্পর্কে সব কিছু থাকা উচিত। কেউ বলতে পারে যে ইকোনমিক্স সব কিছু থাকা উচিত। তো এরকম আমাদের মধ্যে যেমন মানে কনফ্লিক্ট আছে, যে কেউ সাপোর্ট করছি যে না, ভূগোলের মধ্যে এটাই বেটার লাগে, ভূগোলের এই পার্টটা আমার বেটার লাগে, তো ভূগোলে এটাই থাকা দরকার। তেমনই
মানে জিওগ্রাফারদের মধ্যেও একটা কনফ্লিক্ট ছিল। তো সেই মানে বিভিন্ন ব্যাপারে, একটা নয়, বিভিন্ন ব্যাপারে কনফ্লিক্ট ছিল। কেউ কেউ বলতো যে না, ভূগোল মানে জিওগ্রাফির মধ্যে জেনারেল জিওগ্রাফি পড়া, মানে জেনারেল জিওগ্রাফির টপিকগুলোই থাকা উচিত। কেউ বলতো রিজিওনাল জিওগ্রাফির টপিকগুলো থাকা উচিত। তো তাদের যে কী বলবো, মানে তাদের যে কনফ্লিক্টটা ছিল, সেই কনফ্লিক্টগুলো সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে, যে কোন জিওগ্রাফাররা ছিল যারা মানে জেনারেলের সাপোর্টার, কে ছিল রিজিওনালের সাপোর্টার, কে ছিল ডিটারমিনিজমের সাপোর্টার, কে ছিল কী বলবো পসিবিলিজমের সাপোর্টার। তো এরা এই কনসেপ্টগুলো ঠিক কী কী এবং কে কোন জিওগ্রাফার কোন জিনিসটা সাপোর্টার, সেগুলো সম্পর্কে আমরা পড়ব। তারপরে আদার্স যে টপিকগুলো কভার আপ করবো সেগুলো হচ্ছে যে দেখো, আদার্স যে টপিকগুলো কভার আপ করবো আমি তোমাদেরকে, এই যে টপিকগুলো আসছে, যেমন ধরো এরিয়াল ডিফারেন্সিয়েশন, এক্সেপশনালিজম, কোয়ান্টিটেটিভ রেভলিউশন বলো, পজিটিভিজম। তো এই টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে ব্রিফলি আলোচনা করব না, আমি জাস্ট টপিক কনসেপ্টগুলো সম্পর্কে বলে দেবো যে এটা কী বোঝাতে চাইছে, এর এই মানে টার্মগুলোর মধ্যে কী আছে, কী থিম আছে, কী মানে কী বলবো কনসেপ্ট আছে, আর ঠিক কে এই টার্মিনোলজিগুলো মানে দিয়েছে। ধরো কে প্রথম এই টার্মিনোলজিগুলো দিয়েছে, এটা কোন ঘটনার সঙ্গে লিঙ্ক করে এই কনসেপ্টগুলো এসেছে, সেগুলো সম্পর্কে আলোচনা করবো। দেখো, আমি বারবার বলছি যে জিওগ্রাফিক্যাল থট কিন্তু বুঝতে গেলে আমাদেরকে হিস্ট্রিটা জানা দরকার। কারণ এই থটের জানো তো বিভিন্ন ধরনের এই থিঙ্কিংগুলো, এক একটা যে বিভিন্ন ধরনের যে এই টার্মিনোলজিগুলো আছে, এই নতুন যে কনসেপ্টগুলো বলছি, এই কনসেপ্টগুলো কিন্তু অনেকখানি হিস্ট্রির সঙ্গে রিলেটেড, এবং হিস্ট্রির সঙ্গে রিলেট করে পড়লেই আমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন আমরা যদি কোয়ান্টিটেটিভ রেভলিউশনের কথা বলি, যেন ভূগোলে কোয়ান্টিটেটিভ রেভলিউশনটা হয়েছে কবে জানো তো, যে 1948-এ কোয়ান্টিটেটিভ রেভলিউশন হয়েছে, ঠিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। তো কোয়ান্টিটেটিভ রেভলিউশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে কেন এসেছিলো জানো, যে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যখন প্রচুর পরিমাণে মানে মানে অনেক কিছুই তো নষ্ট হয়েছিল, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক। তো এই সমস্ত ক্ষয়ক্ষতি বা পপুলেশনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া, বা পলিটিক্যাল জিওর নতুনভাবে আবির্ভাব হওয়া, মানে টোটাল সোসাইটি চেঞ্জ হয়ে যাওয়া, সব কিছুই মানে চেঞ্জেস হয়ে গেছিলো। তো সেই চেঞ্জেসগুলোকে আমরা মানে মানে কী বলবো কালেক্ট, চেঞ্জেসগুলো সম্পর্কে, প্যাটার্নগুলো সম্পর্কে ফিউচারে ডিটেক্ট করার জন্য একটা অ্যানালাইসিসের প্রয়োজন হয়। তো সেই অ্যানালাইসিসের জন্যই তখন কিন্তু কোয়ান্টিটেটিভ রেভলিউশনটা এসেছিলো, যে আমরা যদি একটা প্যাটার্ন ফলো করে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা মানে আরও ডেভেলপমেন্টের জন্য নতুন কোনো মডেল বা এরকম কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যাকচুয়াল তার আগে পর্যন্ত, মানে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের আগে পর্যন্ত, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্যন্ত কিন্তু জিওগ্রাফির মধ্যে কোনো মানে টার্ম, স্ট্যাটিস্টিক বলো, মডেল বলো, এগুলো ছিল না। ইভেন মানে ঠিক একটা টাইম ছিল যখন হার্ভার্ড ইউনিভার্সিটির একটা প্রফেসর বলেছিল যে জিওগ্রাফি ইজন্ট আ ইউনিভার্সিটি সাবজেক্ট, এটাকে ইউনিভার্সিটিতে পড়ানোর কোনো দরকারই নেই, প্রয়োজনই নেই। যার জন্য এটা বলার পরে যেন অনেক ইউনিভার্সিটি আছে যারা জিওগ্রাফির ব্রাঞ্চেসটাকেই বন্ধ করে দিয়েছিল। তখন জিওগ্রাফাররা রিয়েলাইজ করলো যে না, এইভাবে বন্ধ করে দিলে তো হয় না, আমাদেরকে তাহলে জিওগ্রাফির মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে হবে। কী ইমপ্রুভমেন্ট আনতে পারি না, আমরা এর মধ্যে টেকনিক, মডেল, স্ট্যাটিস্টিক এগুলো যদি ইনক্লুড করি, তাহলে আমাদের জিওগ্রাফিটা এনরিচ করতে পারবো, এবং সেটা অনেক হেল্প হবে। মানে কোনো এই যে আমি বললাম যে কোনো মডেল ইমপ্লিমেন্ট করতে বা কোনো কিছু প্রেডিক্ট করতে আমাদের হেল্প হবে। তো ঠিক তখনই আমাদের কোয়ান্টিটেটিভ রেভলিউশনটা আসছে। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বলতে গেলে একটা ইম্প্যাক্ট হিসাবে কিন্তু কোয়ান্টিটেটিভ রেভলিউশনটা আসছে। ঠিক তেমনই শুধু কোয়ান্টিটেটিভ রেভলিউশন নয়, আরও অন্যান্য অনেক কনসেপ্ট আছে যেগুলো মানে রিলেটেড। যেমন ধরো আমরা যদি র্যাডিক্যালিজমের কথা বলি, র্যাডিক্যালিজমগুলো এসেছিলো কিন্তু মানে যখন সোসাইটিতে প্রচুর পরিমাণে কী বলবো রেশিয়াল একটা ডিসক্রিমিনেশন চলছিল, বা অন্যান্য অনেক ব্যাপারে, শুধু রেশিয়াল নয়, সেক্সি মানে ফেমিনিজম, যেটা ফেমিনিজমের একটা কনসেপ্ট তখন এসেছিলো, একটা ডিসক্রিমিনেশন চলছিল। তারপরে মানে কী বলবো ধনী দরিদ্র এদের মধ্যেও একটা ডিসক্রিমিনেশন ছিল। তো এই ডিসক্রিমিনেশন থেকে বেরিয়ে আসার জন্য একটা নতুন কনসেপ্ট যেটা এসেছিলো সেটা হচ্ছে র্যাডিক্যালিজম। ঠিক তেমনই আবার প্র্যাগম্যাটিজম, ইম্পেরিয়ালিজমের কথা যদি আমরা বলি, ইম্পেরিয়ালিজমের কনসেপ্টটা এসেছিলো কলোনিয়ালাইজেশনের জন্য, মানে কলোনিয়ালাইজেশনের ইম্প্যাক্ট হিসাবে। কলোনিয়ালাইজেশন বলতে কী বোঝায় বলো তো, যে যেমন ধরো ইংরেজরা আমাদের দেশে কলোনি গড়ে তুলেছিল এবং তারা আমাদের দেশকে শাসন করেছিল, তেমন ওদের তো কলোনি অনেক জায়গায় ছিল। তো সেরকমই কলোনিয়ালাইজেশনের একটা ইফেক্ট, একটা ইম্প্যাক্ট হিসাবে ঠিক
গড়ে উঠেছিল, এই যে কনসেপ্টটা এসেছিলো সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। তো এইভাবেই মানে প্রত্যেকটা কনসেপ্ট একে অন্যের সঙ্গে রিলেটেড এবং প্রত্যেকটা কনসেপ্ট ঠিক হিস্ট্রির সঙ্গে রিলেটেড। তো তোমরা যদি প্রত্যেকটা কনসেপ্টের গড়ে ওঠার কারণ, এই ডেভেলপমেন্টের কারণটা যদি জানতে পারো, তাহলে তোমাদের মনে রাখারও সুবিধা হবে। আর এগুলো মানে কি বলবো, একটা যে মুখস্থ টাইপের মনে রাখতে হবে সেই টাইপের থিঙ্কিং তোমাদের আসবে না। তোমাদের নিজে থেকে তোমরা বুঝতে পারবে যে ঠিক কীভাবে কী ট্রেন্ডে এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো এসেছে। আবার ডারউইনের মানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেমন ধরো ডারউইনের এক থিওরি আমরা জানি যে হিউম্যান ইভলিউশনের থিওরি দিয়েছে। এই ডারউইনের হিউম্যান ইভলিউশনের থিওরির কেমনভাবে ইম্প্যাক্ট ফেলেছিল যেন এক মানে নতুন কনসেপ্টে। হিউম্যান ইভলিউশনেতে কী বলছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা বলছে যে মানুষ সেই এনভায়রনমেন্টে নিজেকে ফিট করার জন্য নিজেকে ইভলভ করেছে। তো তাহলে কি যে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট আমরা, এনভায়রনমেন্ট যেমন তার উপর ডিপেন্ড করে মানুষ নিজেকে চেঞ্জ করছে। তো ডারউইনের এই কনসেপ্টটার জন্য আমাদের এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম একটা নিউ টার্ন নিয়েছিল। তখন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমদের কনসেপ্ট কি, ডিটারমিনিস্টদের কনসেপ্ট তো এটাই যে আমরা হিউম্যান বিংরা তারা নেচারের উপর ডিপেন্ডেবল, নেচার আমাদেরকে কন্ট্রোল করে। তো সেই ব্যাপারটা যেন আর একটা নিউ টার্ন নিয়েছিল ডারউইনের এই থিওরিটা। তো সেরকমই আরও অন্যান্য কনসেপ্ট আছে যেগুলো মানে এই থিওরিটা করেছিল, মানে এখানে ইম্প্যাক্ট ফেলেছিল। যেমন লিবেনস্ট্যামের কনসেপ্ট বা হার্টল্যান্ডের কনসেপ্ট আমরা পড়েছি। হার্টল্যান্ডের কনসেপ্ট কী বলছে যে একটা স্টেট, যে স্টেটটা সে মানে সুপিরিয়র হবে সেই সারভাইভ করবে। তেমনই ম্যান ইভলিউশনের একটা থিওরি, সেই থিওরিটা কীভাবে একটা স্টেটের ডেভেলপমেন্টের উপর একটা ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে একটা চিন্তার ধারা সেই চিন্তা থেকে এই চিন্তাতে একটা শিফট হচ্ছে। যে মানে হিউম্যান ইভলিউশনের থিঙ্কিং থেকে এখানে আসছে তোমার স্টেটের ডেভেলপমেন্টে, যে একটা স্টেট তখনই সারভাইভ করবে, তখনই গ্রো করবে যখন সে মানে নিজেকে ইমপ্রুভ করবে, এনরিচ করবে। যে হার্টল্যান্ডের থিওরি, যে সে নিজেকে প্রোটেক্ট করবে যখন, তখন সে আরও বেশি কী বল মানে সে ডোমিনেট করবে, সে একটা ওয়ার্ল্ডকে ডোমিনেট করবে। তো সেরকমই এক একটা কনসেপ্ট যেগুলো অন্য কোনো থেকে ডেভেলপমেন্ট হয়েছে, অন্য কোনো কনসেপ্ট থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে। তো এই সমস্তগুলো সম্পর্কে আমি ফিউচারে আরও বেশি মানে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে তোমাদেরকে বলবো, আর আশা করি তোমাদের ইন্টারেস্টিংও লাগবে টপিকগুলো শুনতে। আর যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের এই টপিকগুলো রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে, কোনো যদি কোয়ারি থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের কোশ্চেনের আনসার দিতে চেষ্টা করব অবশ্যই। আর আরেকটা জিনিস যে দেখো, আমরা জিওগ্রাফিক্যাল থটে এই যে বিভিন্ন ধরনের জিওগ্রাফারদের নামগুলো পড়ে থাকি, তো এগুলো তো এখানকার টার্ম নয়। ধরো ব্রিটিশ বলো, এই মেনলি জার্মান, ফ্রেঞ্চ, এদের টার্মগুলো, এদের যে আমি মানে এই জিওগ্রাফারদের নামগুলো যেগুলো আমি প্রোনাউন্স করব, হয়তো সেইভাবে তোমরা প্রোনাউন্স নাও করতে পারো বা প্রোনাউন্সিয়েশানে একটু প্রবলেম হতে পারে। তো সেগুলোর সঙ্গে আমি আগে থেকেই তার জন্য সরি বলছি, আর তোমরা প্লিজ কোঅপারেট করো সেটার সঙ্গে, বিকজ অফ এই নামগুলো তো এখানকার নয়। তো ফ্রেঞ্চ বা জার্মান আমরা যদি উচ্চারণ করতে যাই আমাদের ভুল হতেই পারে, বা আমরা সঠিক উচ্চারণ হয়তো হবে না। তো আই এম সরি ফর দ্যাট, আগে থেকেই বলে রাখলাম। আর হচ্ছে যে এই চ্যানেলটাতে তোমার যদি কোনো সাজেশান থাকে যে কোনো কিছু মানে বেটার হবে কি করলে বা কিভাবে পড়ালে বেটার হবে, তোমাদের কোনো সাজেশান, যে কোনো কোয়ারি তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটাতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা পড়াশোনাটা চালিয়ে রাখবে। আর পরের ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করব। ধন্যবাদ।